সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় আক্রান্ত ভিপি নূর, উত্তপ্ত রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য সম্মানিত তিনজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন হাবিবুর রহমান রিজু, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। স্বাগত জানাই আপনাকে। আছেন প্রীতম দাস, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। স্বাগত জানাই এই আয়োজনে। আপনারা জানেন গতকালের ঘটনা, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে, এবং সেখানে গণ অধিকার পরিষদের ভিপি নূর সহ অনেকেই সেখানে কিন্তু আহত হয়েছেন। সেই পরিস্থিতি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা চালিয়ে নিতে চাইব। শুরুতেই হাবিবুর রহমান রিজু, আপনার কাছে আসি। আইএসপিআর বলছে যে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়। আবার দুই দল থেকে বলা হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগ আসছে। মানে এমন পরিস্থিতি আসলে কেন তৈরি হলো যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে জননিরাপত্তার জন্য সেখানে আসলে যেতে হলো বা তার বল প্রয়োগ করতে হলো, বা আসলে উস্কানিটা কোথা থেকে এলো? ধন্যবাদ। দর্শক শ্রোতাদের অভিনন্দন। প্রথমে বলবো, আমি একটু শানে নজরুল করে নিই। সেটা হচ্ছে যে বাতাসে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়। ইথারে কান পাতলে বুলেট বুদ্ধ মানুষের আর্তনাদ শোনা যায়। এখনো রক্তের দাগ শুকায়নি। সন্তানহারা বা স্বজনহারাদের শোক এখনো কাটেনি। এখনো কেউ না কেউ মারা যায় আহতদের। এই অবস্থার মধ্যে আজকে আমাদের প্রতিবাদ সভা ছিল। সে প্রতিবাদ সভার বিভিন্ন দলের বক্তারা যেটা বলেছেন আমি সেটা উদ্ধৃতি করতে চাই। 2018 সালে ভিপি নূর যে বীজ বপন করেছিল, ফেসিবাদ বিরোধিতার যে বীজ বপন করেছিল, সেই বীজ 2024 সালে ময়ূর হয়ে বিস্ফোরিত হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম সিফা চালার অন্যতম রূপকার ভিপি নুরুল হক নূরের উপরে যে মব করা হয়েছে, আইএসপিআর যে বিবৃতি দিয়েছে মবের বিরুদ্ধে, আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এবং পুলিশই মব করেছে। দলের সভাপতি নুরুল হক নূর প্রেস কনফারেন্স শুরু করবেন, সাংবাদিকরা আসছেন, উনি অফিসের নিচে বসে আছেন। ঘটনাস্থল ওখান থেকে 500-600 গজ দূরে। অত দূর থেকে অতর্কিত যেভাবে হামলাটা করা হয়েছে, আমি বলবো মব তারা সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এটা নজিরবিহীন। আপনি বলতে চাচ্ছেন সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে মব তৈরি করেছে। আচ্ছা। এবং এটা একটা বড় রহস্য যে কেন এই ঘটনা, এটা জাতিকে ভাবতে হবে। এই ঘটনা সাধারণ কোনো ঘটনা না। এটা পুলিশ সেনাবাহিনীর সাথে কোনো কর্মসূচিতে যে দস্তাদস্তির কারণে হয়তো পাল্টাপাল্টি যদি আঘাত হতো সেটা একটা বিষয় ছিল। কিন্তু নূর তার পার্টি অফিসের নিচে চেয়ার পেতে বসে, তার নেতৃবৃন্দ নিয়ে বসে আছে, সাংবাদিকরা আসছেন, প্রেস কনফারেন্স করবেন। সেই মুহূর্তে যে আক্রমণ এবং পার্টির অফিসের ভিতরে ঢুকে যে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে, এটা নজিরবিহীন একদম। আমি একটু ইলিয়াস খান আপনার কাছে একটু আসি। জনাব হাবিবুর রহমান রিজু, আমার মনে হচ্ছে যে অর্ধেক ঘটনাটা বললেন। আমরা একটু পুরো ঘটনাটা যদি একটু জানতে চাই, এর মধ্যে আসলে নানান সমীকরণও চলে আসবে। আমরা সেই সমীকরণগুলো নিয়ে একটু কথা বলবো, রাজনৈতিক সমীকরণগুলো নিয়ে কথা বলবো। একটা দলকে যদি নিষিদ্ধ করতে চাওয়া হয়, কেউ যদি চায়, তাহলে সেটার পদ্ধতিটা আসলে কি হওয়া উচিত, বা গতকালের ঘটনাটার আসলে সূত্রপাতটা কি? আপনার বিশ্লেষণ কি বলে? গতকালের ঘটনা সূত্রপাত কি, দল নিষিদ্ধ করলে কি করতে হবে, এগুলো কিন্তু অনেক পুরনো আলোচনা। কারণ বিপিনের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কি আমরা সবাই জানি। বাট উনি একটা আলটিমেটামও ছিল সম্ভবত। উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই যে হামলা চালানো হয়েছে এটা পূর্ব পরিকল্পিত। না হলে জাতীয় পার্টির যে অফিস, সেখান থেকে বিপিনের অফিস
নট লেস দ্যান কোয়ার্টার কিলোমিটার বা তারও বেশি হতে পারে, সেখানে গিয়ে যেভাবে হামলা করেছে এবং একপাক্ষিক হামলা হয়েছে। কিন্তু আপনি কোন হামলার কথা বলছেন? রিজু ভাই যেমনটি বললেন যে বিপ্লব- সেনাবাহিনী এবং পুলিশের জি। মবের কথা বললেন, আপনি কি সেটাই বলছেন? এবং আমরা দেখলাম যে আমি মব বলবো না, বাট তার হামলা করেছে ন্যাক্কারজনকভাবে। এবং তিনি, আমরা কিন্তু সবাই জানি আজকে যে গত 15.5 বছর যে দুর্নীত শাসন চলেছে, শক্তভাবে তার বিরুদ্ধে প্রথম কথা বলেছে কিন্তু ভিপি নূর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। তার উপর এই ধরনের হামলা হঠাৎ করে, এবং সেখানে শুধু তার উপর হামলা না, দেখবেন যে বাথরুমেও খুঁজছে নেতাকর্মীদের দলের। হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং ভাই যেটি বললেন, এটি একটি পূর্ব পরিকল্পিত এবং এর সামনে কোনো কিছু বিপন্ন করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক একটি রাস্তায় উঠবে বলে আমরা মনে করছি, সেটি যাতে না হতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। বিপিনের উপর হামলা করা হচ্ছে। জাতীয় পার্টির নেতারা এখনো বাইরে কেন? আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, এর অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। সেই নেতারা এখনো কোনো বাইরে, 4-5টা দল নিজেদের মধ্যে 4-5টা দল করছে। এই যে আনিস ইসলাম মাহমুদ, তারপরে যে সেক্রেটারি ছিল, কি নামও ভুলে গেছি, মঞ্জুর সাহেব, এরা এখনো বাইরে কেন? তারপরে এই যে জিএম কাদের সাহেব, এরা বাইরে কেন? কিন্তু বাইরে থাকার কথা না। এখন বাংলাদেশের গণতন্ত্র যে বিপন্ন হয়েছে, সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগ তো ছিল, এর সঙ্গে ছিল জাতীয় পার্টি। সেটার জন্য কি গতকালের এই পরিস্থিতি তৈরি হলো? না, সেটার জন্য আমি বলিনি, বাট তাদের কারো কিন্তু কিছু হয়নি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আহত হয়েছে। সুতরাং এটা দুর্ভাগ্যজনক। আসলে দীর্ঘ আন্দোলনের পরে স্বৈরাচার পতন ঘটেছে, বাংলাদেশের মানুষ চাচ্ছে একটি নির্বাচন। সেই নির্বাচনটিকে বিপন্ন করার জন্য এবং নানা মাধ্যমে আমরা জানি, কিন্তু যেমন জাতীয় পার্টি যে আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ তো এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে জাতীয় পার্টিকে আরও যাতে বেশি ক্ষমতায়িত করা যায়, তাদেরকে ভোট দিয়ে, সেরকম একটা ষড়যন্ত্রের কথা আপনি মনে করছেন? জি, আমি রিজু ভাইয়ের কাছে যদি ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি বললেন যে ষড়যন্ত্রের কথা, যে এটা পূর্ব পরিকল্পিত বা ষড়যন্ত্রের কথা বলেন, আপনারা কি কোনো কিছু আঁচ করতে পারছেন যে কোন সেই পরিকল্পনার অংশ এটা? ইলিয়াস ভাই কিছু বলার চেষ্টা করেছেন। আমরা এটা গভীর কোনো ষড়যন্ত্র, দেশকে অস্থিতিশীল করার জন্যই হোক, অন্য কোনো জায়গা থেকেই হোক, ভিপি নূরের মতো একজন জাতীয়ভাবে পরিচিত, রিকশাওয়ালারা তো তাকে চেনে, তার উপরে এইভাবে দেখবেন, আপনি ভিডিওগুলো দেখবেন, ভিপি নূরকেই টার্গেট করা হয়েছে। আমি সেটাই জানতে চাচ্ছি, মানে আপনাদের কোনো এটা নিয়ে কোনো এটা হতে পারে আপনার নির্বাচন বানচাল করার জন্য হতে পারে, এটা হতে পারে পরাজিত বা পলাতক যে ফ্যাসিবাদ, তাদের সাথে গভীর কোনো যোগসূত্র থাকতে পারে এই ঘটনার। এই জন্যই কি ভিপি নূরকে আসলে টার্গেট করা হয়েছে? হ্যাঁ, ভিপি নূরকে, এটা আমরা সম্ভাবনার কথা বলছি। জি 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 আমি একটু প্রীতম দাস আপনার কাছ থেকে একটু শুনি যে এরকম পরিস্থিতি আসলে কেন তৈরি হলো। সবার যেমনটি রিজু ভাই বলছিলেন যে আসলে তাকে টার্গেট করা হয়েছে, এবং সেই টার্গেটের কথা তিনি বারবার বলছিলেন, যে পুলিশের কথা বলছিলেন, সেনাবাহিনীর কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে কেন তাকে টার্গেট করে এরকম পরিস্থিতি তৈরি করা হলো? আর নির্বাচনের যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা করার জন্য, এটা কিনা? ধন্যবাদ। দেখুন, এখানে দুইটা বিষয় আসছে। একটা হচ্ছে যে জাতীয় পার্টির নিষিদ্ধ করা নিয়ে গণ অধিকার পরিষদ আন্দোলন করতেছে বা নিষিদ্ধ হোক এটা চাচ্ছে। আরেকটা হচ্ছে যে ভিপি নূরের উপর হামলা হয়েছে। আপনারাও তো চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। মানে আমার কথা হইছে যে এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে বা আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে জাতীয় পার্টি এতদিন ক্ষমতায় ছিল, তো কেন আজকে অন্য দলগুলোকে দায়িত্ব নিতে হচ্ছে যে তাকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামতে হচ্ছে, কেন আন্দোলন করতে হচ্ছে, সেটার সুরাহা কেন প্রথমেই করা হইল না? এটা আমার একটা প্রশ্ন। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে ভিপি নূরকে কীভাবে টার্গেট করে এখানে মারা হয়েছে, এবং এটা খুবই স্পষ্ট যে তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে, এবং আমি মনে করি তাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। এখন আমরা যদি বলি এই বিষয়গুলো নিয়ে আমার দল এনসিপির পক্ষ থেকে ধরেন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ অনেকবার কথা বলেছে, এবং এইখানে যে রাজনীতিতে অন্যরা যে প্রভাব বিস্তার করে পুরাতন এস্টাবলিশমেন্টের লোকজন, সেই প্রভাবের বিষয়ে বারবার কথা বলেছেন।
আমরা যেভাবে এটা নিয়ে কথা বলেছি অন্য কেউ কিন্তু এটা নিয়ে কথা বলে নাই। আজকে দেখবেন আপনার সেনাবাহিনী নূরকে মেরেছে এবং ভয়াবহভাবে মেরেছে। আজকে সেনাবাহিনীর কথা তারা কেউ কেউ মুখে আনতে চাচ্ছেন না। তাহলে আমরা যারা রাজনীতি করি এবং রাজনৈতিক যে দলগুলা কিংবা এই সরকারের বাইরে এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলার কথা আসলে রাজনৈতিক দলগুলো মুখে আনতে পারে না। আপনারা তো সরকারকেও দায়ী করছেন, বিশেষ করে আপনি হাসনাত আব্দুল্লাহর কথা বললেন, এছাড়া নীরা ইসলাফিল আপনাদের যে নেত্রী ডক্টর আসিফ নজরুলের পোস্টে যে কমেন্টস করেছেন সেখানে আমরা স্পষ্টতই দেখতে পাই যে আক্ষেপের কথা বলেছেন যে প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে, কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আসে, এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। মানে সরকারের প্রতিও তো আপনাদের ক্ষোভ আছে। আমরা স্পষ্টত সবসময় বলছি যে আমরা যে উদ্দেশ্যে এই লড়াইটা করলাম, যে কারণে এতগুলো মানুষ জীবন দিল, যে কারণে এতগুলো মানুষ আহত হইল, সেই আকাঙ্ক্ষা ধরে সেই আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন করেন। সেই জন্য আমাদের যে সরকার সেই আকাঙ্ক্ষা ধরে সে রাষ্ট্রটাকে পরিচালনা করবে এবং এই কি বিষয় এগুলো আমরা স্পষ্টত তুলে ধরেছি। কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাই যে সরকার কিছু বিশেষ রাজনৈতিক দল, কিছু বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য সরকার যখন হয়তো মনে করছে যে কোনো একটা বিশেষ দল তাকে চাপ প্রয়োগ করছে, সুতরাং এখন নির্বাচন হয়ে যাওয়া উচিত। আবার যখন সবাই মিলে দাবি তুলছেন যে আসলে রাষ্ট্রের সংস্কারে কি হবে এই বিষয়ে কথা বলা উচিত, আবার তারা কথা বলছেন। তো এই অন্তর্বর্তী সরকারের কাজ তো এটা না যে রাজনৈতিক দলগুলো আপনারা চাপ দিবে, আপনি একবার ডানে হেলবেন একবার বামে হেলবেন, এটা তো আপনার কাজ ছিল না। অন্তর্বর্তী সরকারের স্পষ্টত কাজ ছিল যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা যা করা উচিত তাই করবে, এবং সেই জায়গায় সরকার সেখানে কোনো উদ্যোগ নেয় নাই, সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে এবং আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে এর চাইতে ভয়াবহ ঘটনা ঘটবে। তার মানে আপনারা কি আশা করতে পারছেন না যে সমস্যাটা আগে সমাধান হয়নি, আপনি বলছিলেন যে এটি আরো আগে সুরাহা হওয়ার কথা ছিল, সেটি সুরাহা হতে পারে কিনা এরকম কোনো কিছু আপাতত কি দেখতে পাচ্ছেন না? আগামীকাল তো প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি, বিএনপি, এনসিপি, জামায়াতকে আসলে ডেকেছে, আপনারা কি এই বিষয় নিয়ে কি কোনো কথা হতে পারে বা এই বিষয়ে কোনো সমাধান আসতে পারে বলে মনে করছেন? আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল এবং বর্তমান সরকার তার উদ্দেশ্য যদি থাকে যে আমরা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করব এবং এই বিষয়ে আমরা একমত হব, কোনো দল তার বিশেষ স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং যদি সে ক্ষমতায় আসতে হবে কিংবা তার উদ্দেশ্য হাসিল করতে হবে এই রকম জায়গায় না গিয়ে যদি জনগণের স্বার্থটা দেখেন, মানুষের কথাগুলো যদি শুনেন, মানুষ আসলে কি বলতে চায়, মানুষের চাওয়া কি, সেই জায়গাগুলোতে যদি গুরুত্ব দেন তাহলে অবশ্যই এটা সমাধান করা সম্ভব। আর যদি এইটা সমাধান না করেন তাহলে আসলে ভবিষ্যতে আমরা কি দেখব আমরা আসলে এখনো বুঝতে পারতেছি না। আপনারা অনেকটাই আশঙ্কিত আসলে যে কি হতে পারে সামনে, কেননা এই ঘটনার মধ্য দিয়ে ছাত্রনেতারা অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের সাথেও এরকম হতে পারে বা কিছু একটা, আপনারা অনেকটাই আশঙ্কিত যে ভবিষ্যতে কি হতে পারে। জনাব ইলিয়াস খান, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু আসি যে এর মধ্যে আমি তখন বলছিলাম যে নানান সমীকরণ আসলে নানান দিক থেকে হচ্ছে, কেউ বলছে সেনাবাহিনীর সমীকরণের কথা, কেউ রাজনীতির নানান সমীকরণ দেখতে পাচ্ছে, আপনি আসলে কোন সমীকরণ দেখতে পাচ্ছেন স্পষ্ট করে, খুব বেশি স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন বানচাল করার জন্য এটা করা হয়েছে। কারণ আমি যদি বলি বাংলাদেশের সাহসী তরুণদের মধ্যে একজন কিন্তু বিপিনুর, তিনি অনেক যুদ্ধ করেছেন এবং তিনি অনেকবার মার খেয়েছেন কিন্তু তিনি দমে যাননি। কিন্তু এটা করে এমন একটি শিক্ষাও দেওয়া হতে পারে রাজনীতিবিদদের যে তোমরা যদি বাড়াবাড়ি করো বা সরকারের বিরুদ্ধে বা অন্য বিভিন্ন শক্তির বিরুদ্ধে তোমরা কিছু করতে চাও তোমাদেরকে অ্যাটাক করা হবে, এটা একটা সিগন্যালও হতে পারে। বাট আমি মনে করি যেটি উনি বলেছেন এই অবস্থায় আসলে দেশে একটি নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলে নির্বাচন আসলে বানচাল করে লাভ কার আছে? নানা পক্ষ আছে, নানা পক্ষ। অনেকে মনে করে যে আমরা দল গোছাবো, অনেকে মনে করে আমরা এখন খুব ভালো সময় পার করছি, একটা নির্বাচিত সরকার আসলে আমরা এই খুব ভালো সময় পার করতে পারবো না, এটি কিন্তু অনেকের মধ্যে আছে। কিন্তু নানা ইকুয়েশন থেকে, যেমন ধরুন এনসিপি নতুন দল, অনেকে বলছেন যে এনসিপি চায় আরও ঘর গোছাতে, আরও দলটি নতুন হয়েছে তারা ভালো করে বসে তারপর নির্বাচন চায়। আবার অনেক দল আছে এখন খুব ক্ষমতা ভোগ করছে বা ক্ষমতার কাছাকাছি আছে, যদি নির্বাচিত সরকার আসে তারা কিন্তু সেই ক্ষমতাটা ভোগ করতে পারবে না। সুতরাং নানা পক্ষ যুক্ত হয়েছে এতে নির্বাচনটি। মূল বিষয়টা দেখছেন নির্বাচনকে কেন্দ্র করে। দেশি বিদেশি তো আছেই। ধরুন
বাংলাদেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রা যে শুরু হবে এটি কিন্তু অনেক দেশ চায় না। যেমন আমাদের প্রতিবেশী অনেক দেশ আছে, আপনি দেখবেন যে তারা এখন পর্যন্ত একটা সম্পর্ক স্বাভাবিকই করেনি। সুতরাং তারা চাচ্ছে নির্বাচনে বাংলাদেশটা হসপস লাগুক। আর প্রতিনিধি স্বৈরাচার তো আছেই। আর গণমাধ্যমে আমরা রিপোর্টও দেখেছি অনেক শিল্প গ্রুপ হাজার হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশকে, কী বলা যায়, যে বাংলাদেশকে একটি গ্যাঞ্জাম লাগানোর জন্য। সুতরাং নানা শক্তি এখানে যোগ হয়েছে বলে আমি মনে করি। এবং এই শক্তির সবচেয়ে বড় যে তারা শক্তিটা দেখালো কালকে বিপিনুরকে, এটা সারা দেশব্যাপী কিন্তু একটা আন্দোলন, এটা আলোড়ন তুলেছে এবং তোলারই কথা। তিনি একজন তরুণ নেতা। হ্যাঁ, আজ রাতের ঘটনাও জানি, আমাদের শো শুরু হওয়ার কিছুক্ষণ আগেও দেখেছি যে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চলছে, আগুন দেওয়া হয়েছে, সেখানে বিক্ষোভ চলছে, নানা ধরনের প্রতিবাদ চলছে, সেটিও আমরা আসলে দেখেছি। রিজ ভাই, আপনার কাছে আসি। আপনার রাজনৈতিক সমীকরণ কি বলে, এই নির্বাচন যদি বানচাল হয় বা এই নির্বাচন যদি পিছিয়ে দেয়া হয় তাহলে আসলে লাভটা কার? আমি এখানে আসবো, তার আগে একটু কথা হওয়া দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে হাত ধরাধরি করে চলে। আমরা এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি 8.5 বছর। আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার কারণে এই সংগ্রাম দীর্ঘায়িত হয়। অসংখ্য ছাত্র তরুণ তখনও মারা যায়। 1986 সালে লালদিঘির ময়দানে শেখ হাসিনা বক্তৃতা করে বললেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে তিনি জাতীয় বেঈমান হবেন। উনি রাত্রি এসে ভোরবেলা সিদ্ধান্ত নিলেন আমি নির্বাচনে যাব। অর্থাৎ এরশাদকে টিকে রাখার জন্য শেখ হাসিনা আর আওয়ামী লীগ কাজ করেছে। তেমনইভাবে জাতীয় পার্টি শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য বারবার হাতের হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মেনন ইনু, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু বাংলাদেশের ইতিহাসের পার্ট। স্বাধীনতা যুদ্ধ বলেন, 60-এর দশকের গণঅভ্যুত্থান, ছাত্র আন্দোলনের কথা বলেন, উত্তাল 60-এর দশক। তারা মন্ত্রী এই সরকারের সাথে থেকেছে, তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু বড় একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে জাতীয় পার্টি এই আওয়ামী লীগের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল, তারাও মন্ত্রী ছিল, তারাও এমপি ছিল, তাদেরকে একজনকেও কেন আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি? এটা একটা রহস্য। এখান থেকেই যদি আপনি চিন্তা করেন, যদি আপনি এটাকেই চিন্তা করেন কেন এরকম হলো, লোক দেখানোর জন্য তো অনেক সময় সরকার গ্রেপ্তার করে, তাদেরকে কেন স্পর্শ করা হচ্ছে না, কেন সেনাবাহিনী পাহারা দিয়ে রাখতেছে? এখানে কি অন্য কোনো গেম খেলা হচ্ছে? যেমন ধরেন, আসলে রাজনীতি নির্ধারিত হয় লোকচক্ষুর অন্তরালে, তো এখানে প্রকাশ্যে তো আসলে সব রাজনীতির সব কথা বলা যায় না। আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, এমন হতে পারে যে আওয়ামী লীগ এখন মাঠে নাই, একটা রাজনৈতিক শূন্যতা আছে। এই শূন্যতা কে পূরণ করবে? এখন রাষ্ট্র আর সরকার তো এক জিনিস না। রাষ্ট্রের তো একটা নিজস্ব খেলা থাকে। আর গত 75-100 বছরের ইতিহাস হচ্ছে ক্রমাগত রাষ্ট্রগুলো শক্তিশালী হয়েছে। রাষ্ট্র, আমি আমেরিকার মতো রাষ্ট্রের কথা বলি, সেখানে 200 বছরের গণতন্ত্র, সেখানেও দেখবেন রাষ্ট্র অনেক সময় কিন্তু ভূমিকা রাখে। রাষ্ট্র আসলে গোপনে কোনো খেলা খেলছে কিনা, সরকারের অজ্ঞাতে অথবা সরকারের কোনো একটা অংশের সাথে যোগসাজশ করে, যে কোনো ব্যাপার হতে পারে। মানে আমি এটা হচ্ছে এরকম করে বলছি না, আমি সম্ভাবনার কথাগুলো বলছি যে সেক্ষেত্রে জাতীয় পার্টি দিয়ে গ্যাপ পূরণ করা বা এই ভ্যাকুম পূরণ করার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা অলক্ষ্যে কোথাও বসে। যেহেতু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একটি ঐতিহাসিক বন্ধুত্ব আছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের তো একটা ভোট আছে, যাই বলি না কেন। আমরা জাতীয় পার্টির, আমরা এ যাবৎ দেখেছি জাতীয় পার্টির কিছু সিট আছে, আমরা ধরে নিই, এবার হয়তো থাকবে না, কিন্তু তারপরেও ধরে নিই, এরকম কোনো জায়গা থেকে কোনো খেলা হচ্ছে কিনা। জাতীয় পার্টির বিষয়ে এত সুরক্ষা কেন? ইলিয়াস ভাই যে কথাটা বললেন, নির্বাচন বানচাল করার জন্য হতে পারে, দেশকে অস্থিতিশীল অবস্থা করে অন্য কোনো হস্তক্ষেপের সম্ভাবনা থাকতে পারে। সে হস্তক্ষেপ আভ্যন্তরীণ হতে পারে, বহি কোনো শক্তির সাথে আভ্যন্তরীণ কোনো শক্তির সম্পর্কের যোগসাজশে হতে পারে। অনেক ধরনের সমীকরণ কিন্তু এখানে করা যায়। তবে নূরের উপর যে হামলা, এই হামলাটা নিছক কোনো সাধারণ ঘটনা না, এটা অনেক গভীরের একটি খেলা। এবং এটা যে নিছক ফিল্ড কমান্ডার তার সিদ্ধান্ত নিয়ে নূরকে আঘাত করতে পারে না, এই সিদ্ধান্ত অনেক বড় জায়গা থেকে আসছে।
সেটাই মনে করছেন আপনারা, আমরা মনে অর্থাৎ করছি। অনেকগুলো সমীকরণের মধ্যে আছে এবং সেই সমীকরণগুলো আপনারা নিশ্চয়ই খুঁজে বের করবেন। হ্যাঁ, আমরা এগুলো আপনাদের অবশ্যই। 3টি দাবি, 3 দফা দাবি আমরা জানি। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে, হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আপনাদের প্রত্যাশা কি, এটা কি আসলে সম্ভব? 48 ঘন্টার মধ্যে কি সরকার এরকম কিছু করতে যাচ্ছে? সরকার করতে যাচ্ছে কিনা বলতে পারেন, তো সম্ভব তো বটেই। একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহাদি বলছিলাম নওগাঁ থেকে। বলবেন। যে আমার প্রশ্ন রাখলাম সামগ্রিকভাবেই সবার প্রতি, আলোচকদের প্রতি। সেই প্রশ্নটা হলো যে আমরা চেয়েছিলাম একটা নতুন ধরনের রাজনীতির একটা সূচনা হবে 24-এর যে আন্দোলনের পরে, কিন্তু দেখা যাচ্ছে যে মোটেই সেটা হচ্ছে না। একটি সংগঠন, আমি যেটা বলবো যে ভিপি নূরের যে সংগঠনটা আছে আর কি, যে ওনাদের যে সংগঠনটা, ওনারা কি করলেন, ওরা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে হামলা করেছেন তাকে নিষিদ্ধ দাবিতে। আমার প্রশ্নটা হলো, জাতীয় পার্টি একটা বৃহৎ রাজনৈতিক দল, তাদের বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর অঞ্চলে একটা ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। এখানকার এই দলের সমর্থন রয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, অনেকেই আছে। তো তারা সিদ্ধান্ত নেই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি না হবে, রায় জনতার এক মাধ্যমে সেটা হোক। সেটা না করে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে আক্রমণ করে নিষিদ্ধ করে তাকে মাইনাস করে যাচ্ছে। তো এইটা কি মানে সুষ্ঠু রাজনৈতিক দলের পরিচয় কিনা? নাম্বার এটা হলো এক। নাম্বার 2 হলো, আওয়ামী লীগের সাথে রাজনীতি করার কারণেই, আওয়ামী লীগের পাশে থাকার কারণে যদি অপরাধী হয়ে থাকে জাতীয় পার্টি, তাহলে তো 2018 সালে বিএনপির নেতৃত্বাধীন একটা অংশ তো আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল, তাদের কিছু অংশ এমপিও হয়েছিল। তো তাদেরকে কেন তাহলে দোষারোপ করা হচ্ছে না? এটা কি তাহলে একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে না? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। হাস্যকর এবং আমরা স্থূল প্রশ্ন করেছি। জনাব হাবিবুর রহমান রিজু, আপনার কাছে প্রশ্নগুলো মূলত আপনার কাছেই, কেননা তিনি বলছিলেন যে আমরা আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নতুন ধরনের রাজনীতির কথা ভেবেছিলাম, পরিশীলিত রাজনীতির কথা মূলত তিনি বলতে চেয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির মতো একটি দলকে নিষিদ্ধ করার কথা বলে গণ অধিকার পরিষদ সেখানে হচ্ছে নিষিদ্ধ করার কথা বলে তারা সেখানে আক্রমণ করে বা তারা নিষিদ্ধ করার জন্য সেখানে গিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে। এটি একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দলের সাথে এমন আচরণ করতে পারে? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন জাতীয় পার্টিকে দায়ী করা হচ্ছে আওয়ামী লীগের দোষর হিসেবে, তখন 2018 সালে বিএনপির একটি অংশ বা কয়েকজন নেতা সেখানে নির্বাচনে অংশ নিয়ে তারা সংসদে গিয়েছেন, তাদেরকে কেন দোষারোপ করা হচ্ছে না? দুটি প্রশ্ন। প্রশ্নটা খুব ভালো, আমরা খুব স্বাভাবিক প্রশ্ন মনে করি আমি। কিন্তু পৃথিবীর ইতিহাস তা বলে না। একটা রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পরিবর্তনের পর, একটা বিপ্লবের সময় একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পর, সরকার পরিবর্তনের পর বাংলাদেশ যত শান্ত, এত শান্ত পৃথিবীতে কোথাও থাকেনি। প্যারিস বিপ্লবের পর 10 বছর গৃহযুদ্ধ ছিল ফ্রান্সে, এবং রোবসপিয়ার সরকার যখন ক্ষমতায় আসে অসংখ্য মানুষকে গিলোটিনে দিয়েছিলেন। বাংলাদেশ হচ্ছে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়েছে যে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর জয়ীরা পরাজিতদেরকে, এই যে বিভিন্ন মবের কথা বলছেন না, মব তো আসলে কিছুই হয়নি। শেখ হাসিনার সময় যে মবটা হয়েছে, আমি শুধু বহু প্রকার মব, একটা মবের উদাহরণ দেব আমি। ব্যারিস্টার মইনুল ইসলামের আদালতের মধ্যে মব করা হয়েছে, আদালতের মধ্যে মব করা হয়েছে। ভাই অপরাধ করেছে, আমেরিকায় সরকারের বিরুদ্ধে বলছে, এখানে বোনকে ধরে নিয়ে আসা হয়েছে। 18 সালে নির্বাচনের পরপরই এই যে ধর্ষণের কথা যে বলা হচ্ছে, অসংখ্য রেপ হয়েছে, এবং গড়ে প্রতি মাসে প্রায় 1300 রেপ হয়েছে। তার মধ্যে 820 জন, আমি পত্রিকার কথা মতো বলছি, 820 জন হচ্ছে শিশু, অপ্রাপ্ত বয়স্ক নারী। মব এখানে এটা এক ধরনের বিপ্লব বিরোধী একটি কথা, অভ্যুত্থানের চেতনা বিরোধী একটা কথা, যে মব করা হচ্ছে।
উনি যে প্রশ্নটা করেছেন, হিটলার এখনো জার্মানের জনপ্রিয়, নাৎসি পার্টি নিষিদ্ধ আছে, মুসলিনের পার্টি নিষিদ্ধ আছে, পৃথিবীতে অনেক উদাহরণ আছে। আমরা এই উদাহরণটা কেন সৃষ্টি করতে পারলাম না, এটি হলো আমাদের একটা দুর্ভাগ্য। এবং জাতীয় পার্টি যেভাবে কথা বলার চেষ্টা করে, জাতীয় পার্টির যেভাবে জন্ম হয়েছে, সেই 1982 সালের 24শে মার্চ জাতীয় পার্টির বিচার হয়নি, হুসাইন মোহাম্মদের সাথে বিচার হয়নি। 83 15ই ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রক্তে লাল হয়ে গেছিল। আমরা আত্মবিস্মৃতি, ইতিহাস বিকৃতি, এই দুই বৈশিষ্ট্য আমাদের বাঙালি জাতির মধ্যে আছে। বলে এখানে জাতীয় পার্টিকে তো বিচার করার প্রশ্ন আসতেই পারে। জাতীয় পার্টির কেন বিচার হবে না? 82 সাল থেকে 90 সাল পর্যন্ত তার কর্মকাণ্ডের কারণে জাতীয় পার্টির বিচার হতে পারে। সেই দাবিটাও তো সেভাবেই আসতে হবে, সেই দাবিটা সেভাবে আসতে হবে। কাজে উনি যেভাবে বলছেন, হ্যাঁ, এটা রাজনৈতিক দল আর একটি সাধারণ যদি একটা পরিবর্তন হতো, ওনার কথাটা ঠিক ছিল। একটা রাজনৈতিক দলকে অভ্যুত্থান পরবর্তী সময় এটি হতেই পারে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কোনো বরং বিশ্বের ব্যাপার হচ্ছে যে এখনো জাতীয় পার্টির নেতারা বাইরে আছেন, তারা কিন্তু কেউ মবের শিকার হননি, বা মব জাস্টিস যেটাকে বলা হয়, এটা একটা বিস্ময়কর ঘটনা যে তারা এখনো বাইরে এবং নিজেরা নানা দ্বন্দ্ব করছে, নানা একটা পার্টি ভেঙে 4 টানা 5টা জনে করছেন, নানা কিছু আমরা কিন্তু দেখি। এটা ফানি পার্টি। তিনি বলেছেন এই পার্টি নাকি সারা বাংলাদেশে খুব কি বলে যে খুব জনপ্রিয়তা আছে। কি জনপ্রিয়তা আমরা জানি, উত্তরবঙ্গে কিছু লোক তাদেরকে ভোট দেয়। এবার কতটা পাবে দেখা যাক, দেখা যাবে। আমি একটু প্রীতম, অনেকক্ষণ আপনার কাছে আসিনি, আপনার কাছে একটু আসি। গতকালের ঘটনাকে কেন্দ্র করে যখন আসলে নির্বাচনের সমীকরণটা আসছে, ইলিয়াস ভাইও সেরকমটি বলছিলেন যে কেউ কেউ আসলে একটু সময় দরকার। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এনসিপির দিকেও অনেকের ইঙ্গিত চলে যায় যে এনসিপি আসলে নির্বাচনটা এই মুহূর্তে চায় না। সেটি আমরা নানাভাবে দেখেছিও। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দেন, আমাদের আর কোনো আপত্তি থাকবে না। এই নিয়ম কোন নিয়ম? সেই নিয়মটা বলেছে যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টা আপনি নিয়ম পরিবর্তন করে এটার আইনগত ভিত্তি দিয়ে আগামী মাসে নির্বাচন দেন। এটা কি সম্ভব বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদেরকে প্রথমেই এমনভাবে শুরু করা হয় যে যেন আমরা নির্বাচনটা চাই না এবং আমরা নির্বাচনের বিরুদ্ধেই যেন বলছি। কিন্তু আমরা কিভাবে কোন কাজটা নির্বাচনের আগে কোন কাজটা করা উচিত করে নির্বাচনটা করা উচিত সেইটাকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে যেমন একটা পক্ষ নির্বাচনের পক্ষে আর আমরা নির্বাচনের বিপক্ষে, এইভাবে একটা ফ্রেমিং করা, এটা কিন্তু মোটেও ঠিক না। আর ভাই যেটা বললেন যে হয়তো মানে নির্বাচনটাকে পেছানো করার জন্য এটা হইতে পারে, আবার এটা উল্টাটাও হইতে পারে যে দেশের তো পরিস্থিতি ভালো না, অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো চালাইতে পারতেছে না, তাড়াতাড়ি একটা নির্বাচন হোক, একটা নির্বাচন এটিও বলা হচ্ছে যে পরিস্থিতি ঘোলাটে এজন্যই করা হচ্ছে যাতে নির্বাচন পেছানো যায়, মানে সরকার আসুক এরকম করে আপনার মানে বোঝানো হইতে পারে। তো আমি যেটা মনে করি যে আমরা এরকম ধরেন আপনি এনসিপির কথা বলেন কিংবা বিএনপির কথা বলেন যে বিএনপি কি চাচ্ছে বা এনসিপি কি চাচ্ছে, এই আলাপগুলা আমরা যদি একটু দূরে সরায় রাখা একদম জনগণের জায়গা থেকে আমরা যদি একটু ভাবি যে আমরা যে সামনের নির্বাচনটা করব, নির্বাচনটা করার পরে আমাদের যে এই যে সংকটটা তৈরি হইলো, আমাদের যে একটা গণ অভ্যুত্থানটা করতে হইলো, সেটা কি কারণে করতে হইলো, এবং আপনি আরেকটা নির্বাচনের পরে আরেকটা গণ অভ্যুত্থান হবে না, আরেকটা সংকট হবে না, আপনি আরও পরপর অনেকগুলো ভালো নির্বাচন করতে পারবেন, সবসময় ভালো নির্বাচন করতে পারবেন, এখানে আইনের শাসন মানে প্রতিষ্ঠিত হবে, বিচার ব্যবস্থা ঠিক থাকবে, সংবিধান ঠিক থাকবে। এই জায়গাগুলো যদি আপনি নিশ্চয়তা না দিয়ে একটা নির্বাচন মানে শুধু একটা দল তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে নির্বাচন হলেই, সেইটার জন্য যদি আপনি সেই ঐকমত্যের জায়গাটাই কেন তৈরি হলো না? আমরা তো অভ্যুত্থান পরবর্তী সময়ে চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐকমত্যের জায়গা তৈরি হবে, যে আমরা এই বাংলাদেশকে দেখতে চাই না, অভ্যুত্থানের আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ পরিবর্তন হবে, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হবে, গণতন্ত্র প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই ঐকমত্য কেন রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি হলো না? দেখেন, আমরা এই যে সরকার একটা ঐকমত্য কমিশন করলো এবং ঐকমত্য কমিশনে যাওয়ার পরেই মানে আপনাদের যে রাজনৈতিক দলগুলো কথা বলেছে, অংশগ্রহণ করেছে, তাদের কথাগুলো আপনারা শুনেছেন।
ব্যাপারটা এমন, ধরেন যে বিএনপির জায়গা থেকে যেমন ঐক্যমত্য কমিশন করা হয়েছে, ওইখানে গিয়ে ওনারা কথা বলতেছেন, ওনারা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এবং প্রতিবারই দেখা যায় যে এই আলাপগুলোতে সন্তুষ্ট না, আমরা এটা মানি না, এটা করব। প্রতিবারই ঐক্যমত্য কমিশনে সব রাজনৈতিক দলগুলো যে একটা সমঝোতায় আসবে, সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় মানে বড় বাধা হয়ে দাঁড়ায়। কোনটা বাধা দিয়েছে এবং আমাদের অনেকগুলো জায়গায় দেখেন ঐক্যমত্য কমিশনে যতগুলো আলাপ আসছে সেখানে বিএনপি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল বেশিরভাগ ক্ষেত্রে একমত হয়েছে, শুধু মানে বিএনপি এখানে মানে একমত হইতে পারে না। প্রীতম, কি মনে হয় নির্বাচন যদি এখন না হয়, এখন যদি ধরেন যে নির্বাচন এখন হলো না, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আমরা তো সেটা কেউ অস্বীকার করতে পারবো না, যদি এখন নির্বাচন না হয় তাহলে ভালো কি হতে পারে? আমরা স্পষ্টত বলতে চাই, আমি আবারও বলছি, আমরা নির্বাচনের পক্ষে। আপনি পারলে ডিসেম্বরে নির্বাচন দেন না, নির্বাচনের তো কেউ দিতে নিষেধ করে নাই, কিন্তু আপনি নির্বাচনটা দেওয়ার আগে সংবিধান পরিবর্তন করতে চান। আমরা নতুন সংবিধানের জন্য আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্রের সংস্কার, সেই রাষ্ট্রের সংস্কারে আমরা নিশ্চয়তা চাই। আমরা আরেকটা নতুনভাবে, আপনি এখন নির্বাচন করবেন, পরে যে দল ক্ষমতায় যাবে সেই জুড়ে বসে থাকবে, সেই আরেকটা আওয়ামী লীগ হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমরা বারবার গণ অভ্যুত্থান হোক এখানে, এটা চাই না। এইবারের গণ অভ্যুত্থান যেন বাংলাদেশের শেষ গণ অভ্যুত্থান হয়। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসি, একেবারে শেষ অংশে আছি। ভবিষ্যৎ রাজনীতি আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে হামলা মামলা, আমরা যে ট্র্যাডিশনাল রাজনীতিটা আগে দেখে এসেছি, সেটির কি পরিবর্তন হওয়া সম্ভব সামনে দেখতে পাচ্ছেন? আমি আশা করতে চাই পরিবর্তন হবে, কারণ আপনি দেখুন এবারে যারা আন্দোলন করেছে ছাত্ররা, তাদের সাথে জনতাও ছিল, এর বড় একটি অংশ কিন্তু ধরুন আগামী 30 বছর বা আরও বেশি সময় রাজনীতি সচেতনতা বা রাজনীতি করবে। সুতরাং তারা কিন্তু যারা রাজনীতি এখন করছেন, আমাদের ট্রেডিশনাল রাজনীতি যারা করছেন, তাদের মাথার উপর কিন্তু এদের দৃষ্টি আছে। আমি যা ইচ্ছে তাই করে দিলাম, এই বাংলাদেশে এটি হওয়ার সম্ভব বলে আমি মনে করি না। কারণ আপনি দেখুন, একসময় মনে হয়েছিল যে এই স্বৈরাচার শেখ হাসিনাকে, তাকে বোধহয় বাংলাদেশে তার মৃত্যু ছাড়া বোধহয় তাকে সরানো যাবে না, কিন্তু সরেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে, এই ভূখণ্ডের ইতিহাসে দুজন ব্যক্তি পালিয়ে গেছেন যারা সরকার বা রাষ্ট্রপ্রধান ছিলেন। লক্ষণ সেন গেছে 800 বছর আগে পালিয়ে, আর গিয়েছেন শেখ হাসিনা। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম শুধু তিনি না, তার সাঙ্গ পাঙ্গ যত ছিল সব নিয়ে পালিয়ে গেছেন। এটি কিন্তু এই রাষ্ট্রে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোথাও নেই আর। সুতরাং এটি কিন্তু তরুণরা করেছে এবং তার সঙ্গে অন্য রাজনৈতিক শক্তিও ছিল। সুতরাং এখন রাজনীতিবিদরা আমরা যা ইচ্ছে তাই করব, সেটি একটু ভেবেচিন্তে করবেন। রিজু ভাই, একেবারে কম সময় আছে, তারপর আপনার কাছে একই প্রশ্ন জানতে চাইবো, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কি সম্ভব? বর্তমান পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে? রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে গেলে আসলে আমাদের বেশ কয়েকটা জায়গায় হাত দিতে হবে। 1935 সালের ব্রিটিশদের প্রতিনিধিত্ব অধ্যাদেশ মাধ্যমে এদেশে যে রাজনৈতিক নির্বাচন শুরু হয়, তার ধারাবাহিকতায় আমরা এখানে যে জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের অভিজ্ঞতাটা ভালো না। যেমন গণতন্ত্র মানে কি, আমি রান্না করতে আগুন লাগে, আগুন ছাড়া আপনি রান্না করতে পারবেন না, তো রান্নার বিভিন্ন রকম উপকরণ লাগে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা হয়েছে গণতন্ত্র মানে নির্বাচন। আগুন মানে যেমন খাবার নয়, গণতন্ত্র মানে নির্বাচন নয়। গণতন্ত্র মাত্র শুধু নির্বাচন নয়, গণতন্ত্রের আরও অনেক অনেক উপাদান থাকে। সেই যে প্র্যাকটিসটা আমাদের দেশে আসলে কখনোই গড়ে ওঠেনি। যারা যখনই ক্ষমতায় গেছে দেশটাকে বাপদাদার তালুক মনে করেছে এবং যেমন খুশি তেমন করে হাট ঘাট বাজার পাথর বালু বন জঙ্গল রাষ্ট্রীয় সম্পত্তিটা বলেন আর কি, সব নিজেদের মতো করে লুটপাটটা করে। এবং এটা হাট বাজার আমি নিয়ন্ত্রণ করব, আমি লীগ নেই কাজে আমি এখন নিয়ন্ত্রণ করব, এই জায়গাটা আমি নিয়ন্ত্রণ করব, হ্যাঁ ব্যাংক আমি নিয়ন্ত্রণ করব। এই যে আপনার রাজনীতিবিদদের এই জায়গা থেকে যদি বেরোতে না পারেন, এখানে আমি কারোর খোঁচা দিতে চাই না, এই যে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রীতম দাসের কাছ থেকেও আসতে চাই ভাই। সরি আমি টাইমের কথা খেয়াল না, ধন্যবাদ প্রীতম। মাত্র 1 মিনিটের মতো সময় পাবো আপনার কাছেও। ইলিয়াস ভাই যেমনটি বলছিলেন যে চাইলেই পরের সরকার সবকিছু করতে পারবে না, কেননা অভ্যুত্থানের শক্তির সেই দৃষ্টিতে তাদের উপর থাকবে। আপনার কাছেও কি তাই মনে হয়? দেখুন, আমাদের এখানে যে আমাদের কথাগুলো যেগুলো আসছে সেগুলো সহজ,
এবং রিজু ভাই যেটা বললেন যে এখানে যেভাবে অবাধ লুটপাট চলছে, তাহলে মানে পরবর্তী সরকারের যারা আসবেন তারা যদি এই লুটপাটকারীদেরকে নিয়েই আসেন এবং এই যে শাসন ব্যবস্থায় যদি পরিবর্তন না হয়, তাহলে অবশ্যই পরবর্তী সরকার এখন যে সরকার আছে এর আগে যে সরকার ছিল তার চাইতেও খারাপ অবস্থার দিকে যাবে। এখন সেই জায়গাতে আমরা যদি আমাদের রক্তের ঋণ শোধ করতে হয়, আমরা যদি এই কথা চিন্তা করে আমরা একটা ঐক্যমত্যে আসতে পারি এবং আমরা নির্বাচনকে নিয়ে দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতে পারি, তাহলেই একমাত্র আমাদের ভবিষ্যৎ ভালোর দিকে যাওয়া সম্ভব। নইলে আমাদের আসলে মানে অন্ধকারে নিমজ্জিত হওয়া ছাড়া আর কোনো। অসংখ্য ধন্যবাদ প্রীতম দাস, ধন্যবাদ হাবিবুর রহমান রিজু, ধন্যবাদ ইলিয়াস খান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।